ওকে। আজকের আমাদের লাস্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, একটু লম্বা চড়া টপিক, বাট সবাই মনোযোগ দিয়ে দেখবেন। টপিকটা হচ্ছে, আমরা দেখব কোড, ইনভয়েস, ক্রেডিট নোট, রিসিভ মানি, রিকারিং ইনভয়েস, এই সংক্রান্ত জিনিসগুলো দেখবো। আপনাদের একটা ফাইল শেয়ার করছি ঠিক কুইক বুকস এর মতোই। সেখানে কতগুলো ডাটা থাকবে: কোড, ইনভয়েস, তারপর ইনভয়েস, আবার ইনভয়েস, ইনভয়েস, রিসিভ মানি, তারপর সামনে দিয়ে গেলে হবে রিপিটিং ইনভয়েস। এই প্রত্যেকটা জিনিস আমরা মানে করার চেষ্টা করব। ওকে, আমরা দ্রুতভাবে চলে আসি আমাদের জেরো সফটওয়্যারে। জেরো সফটওয়্যারে আসার পরে আমরা একটু ভালো করে খেয়াল করি বিজনেসের আন্ডারে আমরা এই প্যানেলটাকে নিয়ে আলোচনা করব। আমি যদি সর্বপ্রথম সেলস ওভারভিউ অপশনে চলে যাই, সেলস ওভারভিউ, এখানে একটা ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখবেন। ওকে, সেলস ওভারভিউতে আমি প্লাস নিউর পাশে যে ড্রপ ডাউন যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন কয়টা জিনিস: ইনভয়েস, কোড, রিপিটিং ইনভয়েস, ক্রেডিট নোট। আচ্ছা, এই কোডটা কি? বেসিক্যালি কোডটাই হচ্ছে এস্টিমেট। আমরা যখন কুইক বুকস অনলাইনে করে আসছি, ইনভয়েসের আগে কি হতো? এস্টিমেট হতো। এস্টিমেট থেকে আমরা ইনভয়েসে ক্রিয়েট করতে পারতাম। কিন্তু এইখানে এইখানে এস্টিমেটটার নাম হচ্ছে কোড হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, এটা ভুলে গেলে হবে না। সেলস ওভারভিউর আন্ডারে আমরা ইনভয়েস দেখতে পাবো, কোড পাবো, রিপিটিং ইনভয়েস পাবো, ক্রেডিট নোট পাবো। আর একটা জিনিস বলে রাখি আপনাদের, আমরা কুইকবুকস অনলাইনে এস্টিমেট থেকে, মানে একটা এস্টিমেট থেকে পার্শিয়াল বা মাল্টিপল ইনভয়েস আমরা করতে পারছি, কিন্তু জেরোতে সেটা সম্ভব না। আচ্ছা, জেরোতে সেটা পসিবল না, মাল্টিপল করা পসিবল না। আসেন আমরা একটা কোর্টে চলে যাই, আমরা কোর্ট অপশনে যাব। এখানে বিশাল বড় আমাকে একটা ফাইল তারা দিচ্ছে। ওকে, কন্টাক্ট, ধরেন আমি যে কোনো একজনের নামেই করব, আপনারা ফাইলটা ফলো করবেন সবাই। এই যে সোহান নামে, ইস্যু ডেট আমি দিব হচ্ছে ফেব্রুয়ারি 2024 1 তারিখ। ওকে, তারপরে আইটেম, আইটেম নিব হচ্ছে 1001, 1004, দুইটা আইটেম নিব। প্রথম আইটেমটা হচ্ছে 6টা, পরেরটা নিব হচ্ছে 8টা। দেখেন ডিসকাউন্টের কলাম আছে, যেটা আমরা কুইক বুকসে পাই নাই। কুইক বুকসে পাইছি কোথায়? একদম নিচে গিয়ে ছিল। এটা একটা সমস্যা ছিল, কিন্তু জেরোতে কিন্তু ডিসকাউন্ট আপনার সাথে সাথে থাকবে। অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার, ট্যাক্স রেট, আহ আপাতত পক্ষে 20% ধরে আমি করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সকল ইনফরমেশন, কারেন্সি ঠিক থাকবে, ট্যাক্স এক্সক্লুসিভ ঠিক থাকবে। আপনার রো অ্যাড করার প্রয়োজন হলে অ্যাড করতে পারেন, ডিলিট করার দরকার ডিলিট। আচ্ছা, আর কিছু করার নাই। তাহলে এখান থেকে সেভ অপশনের পাশে আছে সেভ এন্ড ক্লোজ, আমরা সেভ এন্ড ক্লোজ করব। সেভ এন্ড ক্লোজ করলে আমাদের কোথায় নিয়ে যায়? দেখেন কোর্টের ইন্টারফেসে নিয়ে চলে আসছে। কোর্টের ইন্টারফেসের মধ্যে প্রথমে অল অপশন আছে, তারপর ড্রাফট অপশন আছে, তারপরে হচ্ছে সেন্ড, তারপর ডিক্লাইন, তারপরে অ্যাকসেপ্টেড, তারপরে ইনভয়েসড। আচ্ছা, আমরা কোডটাকে যখন সিলেক্ট করব, তখন আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, প্রিন্ট করে দিতে পারেন। এবার আসেন সেন্ড। এই সেন্ড করা মানে কি? সেন্ড করা অর্থ হচ্ছে, এই যে যে কাস্টমার, তার কাছে একটা ইমেল চলে যাবে। ধরেন আমি সেন্ড অপশনে দিলাম, এই যে দেখেন কন্টাক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে সরাসরি কই চলে যাবে। ধরেন আমি যদি সেন্ড অপশনে দিই, তাহলে এই কাস্টমারের ইমেল অ্যাড্রেসে সেই কোডটা কি চলে যাবে, তাই তো? আচ্ছা, যেহেতু আমাদের কাছে আমরা ইমেল পাঠাবো না, তাহলে একটু কাজ করব, কোডটাকে ওপেন করে সেন্ডের পাশে ড্রপ ডাউন, মার্ক এস সেন্ড করে দেব, মার্ক এস সেন্ড হিসেবে করে দিব। তাহলে দেখেন ড্রাফট অপশনে ছিল একটু আগে, সেটা চলে গেছে কোথায়? সেন্ট অপশনে। এখন যদি আমি কোডটাকে আবার সিলেক্ট করি, এখান থেকে ডিলেটের অপশন আছে, প্রিন্ট করতে পারবেন, সেন্ড করতে পারবেন, কপি টু, ডিক্লাইন এবং অ্যাকসেপ্ট করতে পারবেন। তাহলে আমি কি করব? অ্যাকসেপ্ট করব। তাহলে ডিক্লাইনে না গিয়ে সরাসরি কোথায় চলে যাবে? অ্যাকসেপ্ট অপশন। এখন এইখানে আমি এই অপশনটাকে যদি ক্লিক করি,
তাহলে এখানে যদি মার্ক অ্যাজ ইনভয়েসড দিই, আমরা তো কাস্টমাইজ করতে চাই। ধরেন এই যে প্রোডাক্টটা ছিল, প্রোডাক্ট গুলা সে আমার কাছ থেকে সম্পূর্ণ রূপে নিবে না, সে চাচ্ছে একটা ইনভয়েস ক্রিয়েট করে দেন তারপরে আমার কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করার জন্য। তাহলে সে কি করবে, ক্রিয়েট ইনভয়েসে যাবে। তাহলে দেখেন, ক্রিয়েট ইনভয়েস যদি আমি যাই মার্কেট ইনভয়েসে, সেটা কি হয়ে যাবে? আচ্ছা, এটা কেন আসছে? ওকে, এই যে ইনভয়েসে চলে আসছে, ইনভয়েসে চলে আসছে। এখন যদি আমি তখন একটু আগে যে কোড অপশনের পাশে যে অপশনটা ছিল, মার্কেস্ট ইনভয়েস, মানে যদি সরাসরি করে ফেলতাম তাহলে আমার এডিটের কোনো সুযোগ থাকতো না। দেখেন এখন কিন্তু আমি চাইলে এডিট করতে পারতেছি। চাইলে কি আমি প্রত্যেকটা অপশন আমি কি করতে পারবো, এডিট করতে পারবো। প্রত্যেকটা অপশন চাইলে আমি কি করতে পারবো, এডিট করতে পারবো। ধরেন এটা 6টা না নিয়ে সে আমার কাছ থেকে নিবে হচ্ছে 4টা, আর কোয়ান্টিটি সে 8টা না নিয়ে নিবে হচ্ছে 7টা নিবে। তাহলে দেখেন চেঞ্জ করতে পারলাম। যদি তখন আমি মার্কেজ ইনভয়েস করে দিতাম তাহলে কি ডিরেক্ট 6টা 8টা যেটা একটু আগে ছিল সরাসরি কি আমার ইনভয়েস যে হয়ে অ্যাপ্রুভ হয়ে যেত। আর এখন ইনভয়েসটা কি আকারে আছে, ইনভয়েসটা আছে হচ্ছে ড্রাফট আকারে। ইনভয়েসটা আছে হচ্ছে কি ড্রাফট আকারে। এই ড্রাফট আকারে ইনভয়েসটা আছে। ইনভয়েসটা কি ড্রাফট আকারে আছে। তাহলে আমি একটু কাস্টমাইজ করে নিলাম। তারপরে ডিউ ডেটটা 14 দিনের। এরপরে আসেন সেভ এন্ড ক্লোজ করে দেব। সবকিছু দেখে রেডি, আমরা সেভ এন্ড ক্লোজ করে দেব। এইবার আসেন আমার কোথায় চলে আসছে, সেটা ইনভয়েসের প্যানেলে চলে আসছে। এখন ইনভয়েসের প্যানেল হচ্ছে অল, তারপরে হচ্ছে ড্রাফট, তারপরে অ্যাওয়ার্ডিং অ্যাপ্রুভাল, অ্যাওয়ার্ডিং পেমেন্ট, পেইড, রিপিটিং। তাহলে এটা কোথায় আছে, ড্রাফট অপশনে। আমি এটাকে সিলেক্ট করব। এখানে দুটো অপশন আছে, সাবমিট ফর অ্যাপ্রুভাল আর একটা কি অ্যাপ্রুভ, ডিলেট, প্রিন্ট, ইমেল। আমরা অ্যাপ্রুভালের জন্য সেটাকে পাঠাবো। বাইরের দেশে কিন্তু তাই হয়, আপনার বিল করে একজন, সাবমিট করে একজন, তারপরে অ্যাপ্রুভ করে একজন, পেমেন্ট করে একজন, এইভাবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, সাবমিট ফর অ্যান অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। তারপর সেটা চলে যাবে কি অ্যাওয়ার্ডিং অ্যাপ্রুভাল। অ্যাওয়ার্ডিং অ্যাপ্রুভালে যাওয়ার পরে সেটা সবকিছু দেখে যদি ঠিকঠাক মনে হয় তাহলে কি করা হবে, অ্যাপ্রুভ করে দেওয়া হবে। ঠিক আছে, অ্যাপ্রুভ করে দিলে ওকে দেওয়া মাত্রই সেটা কোথায় চলে যাবে, অ্যাওয়ার্ডিং পেমেন্টে চলে যাবে। দেখেন অ্যাওয়ার্ডিং পেমেন্টে গিয়ে বসে আছে। এবার আমরা একটু ইনভয়েসটাকে ওপেন করব। তাহলে সর্বপ্রথম আমরা কি দেখলাম, এস্টিমেট করা দেখলাম। এস্টিমেট থেকে মানে সরি, এস্টিমেট না, কোড কোড করা দেখলাম। কোড করার প্রত্যেকটা স্টেপ দেখার পরে সেটাকে কি করলাম, মানে আর কি মার্কেট ইনভয়েস হিসেবে কনভার্ট করলাম ড্রাফট আকারে। ড্রাফট আকারে হওয়ার পরে দেন আমরা জিনিসটা কাস্টমাইজ করলাম কতটুকু সে আমার কাছ থেকে প্রোডাক্ট প্রোডাক্ট নিবে সেই অনুযায়ী। ঠিক আছে, নেওয়ার পরে তারপরে ইনভয়েসের আউটিং পেমেন্টে সে বসে আছে। এবার আসেন অ্যাড পেমেন্ট। এই যে ব্যক্তি, কাস্টমার 29 তারিখে, আচ্ছা এটাকে অ্যাড করা হয়নি না, এখানে একটু কারেকশন করতে হবে। সেটা হচ্ছে ডেটটাকে ঠিক করতে হবে, ডেটটা 2025 হয়ে গেছে, 24শে জানুয়ারি 10 তারিখে। আচ্ছা, আপডেট। এবার আসেন পেমেন্ট করার পালা। পেমেন্টে যাবে, ইনভয়েসে যে অ্যামাউন্টটা সেই পেমেন্টটা থাকবে। তারপরে কবে পেমেন্ট করতেছে, 2024 সালে জানুয়ারির ধরলাম 25 তারিখে পেমেন্টটা করতেছে। এবার অ্যাকাউন্ট, আপনার এই যে টাকাটা ইনভয়েস আপনি সেল করছেন, সেলের টাকাটা আপনার কোথায় আসবে? অবশ্যই আপনার কোনো না কোনো একটা ব্যাংকে বা কোনো চার্ট অফ অ্যাকাউন্টস, আমি ধরলাম যে আমার মনজো ব্যাংকে এটা আসবে। তাহলে মনজো ব্যাংকে দিলাম, দিয়ে আমি এটাকে অ্যাড করে দিব। তাহলে এখন এটা কোথায় গেলে পাবো, পেইড অপশনে গেলে পাবো। প্রথমে ছিল অল, মানে সবই অলেই থাকবে। প্রথমে থাকবে কি ড্রাফট আকারে, মানে কোড থেকে যখন আমি কনভার্ট করলাম সেটা থাকবে ড্রাফট আকারে। তারপরে সেটাকে সাবমিট করলাম অ্যাপ্রুভালের জন্য, সেটা যাবে আউটিং অ্যাপ্রুভাল। আউটিং অ্যাপ্রুভাল থেকে দেখে শুনে
তো ঠিকঠাক মতো ইয়ে করলে সেটা চলে যাবে, অ্যাপ্রুভ করলে চলে যাবে অ্যাওয়েটিং পেমেন্টে। অ্যাওয়েটিং পেমেন্টে যাওয়ার পরে ক্লায়েন্ট বা ওই কাস্টমার যদি আমার ক্লায়েন্টকে টাকাটা পরিশোধ করে, তাহলে সেটা কোথায় চলে আসবে? পেইড অপশনে চলে আসবে। এটা গেল আমার কোর্টের প্রত্যেকটা স্টেপ এবং ইনভয়েসের প্রত্যেকটা স্টেপ। মানে এইভাবে করে কোর্ট থেকে ইনভয়েসে আসা যায়। আমি স্টেপ গুলো দেখালাম। আমি এবার চলে যাব সেলস ওভারভিউ। এই যে সেলস ওভারভিউ, কোর্ট, ইনভয়েস। আচ্ছা, তাহলে আমরা কোর্ট থেকে ইনভয়েস দেখলাম। এবার আসেন, আমি একটা ইনভয়েস করব, আমি একটা ঘটনা সৃষ্টি করব। আমি একটা ইনভয়েস করব, ইনভয়েস করে তার ক্রেডিট নোট করব, তার পেমেন্ট করব। এটা, আসেন, আমি জর্জ লুইসের নামে আমি একটা ইনভয়েস করতে চাচ্ছি 2024-এর মে মাসের 10 তারিখে। আচ্ছা, ওকে, ইনভয়েস নাম্বার 2, প্রোডাক্ট নিব হচ্ছে 1005, 1003। প্রোডাক্টটা হচ্ছে নিবে 20টা, আর এটা নিবে হচ্ছে 15টা। সেলস অ্যাকাউন্ট আপাতত পক্ষে নো ভ্যাট ধরবো, নো ভ্যাট। জাস্ট ডেট গুলো একটু মনে রাখেন সবাই। আমি 10 তারিখ, মে মাসের 10 তারিখে আমি একটা ইনভয়েস করতেছি। কার নামে? জর্জ লুইসের নামে। আমি কি করতে পারি? অ্যাপ্রুভ করে দিতে পারি। ঠিক আছে, কারণ যেহেতু আমি প্রত্যেকটা প্যানেল জানি। ঠিক আছে, প্রত্যেকটা প্যানেল জানি, তাহলে এখন আমি প্রত্যেকটা স্টেপ দেখাবো না ডিরেক্ট। তাহলে এটা কোথায় এসে বসে থাকবে? অ্যাওয়ার্ডিং পেমেন্টে। অ্যাওয়ার্ডিং পেমেন্টে যখন বসে থাকবে তখন আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে এখন 10 তারিখ, ধরেন 15 তারিখে কোন একটা মালে ডিফেক্ট ধরা পড়ছে। কোন একটা মালে ডিফেক্ট ধরা পড়ছে, এই যে 1005-এ সে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে কয়টা? 20টা। এখানে ধরেন 5টা প্রোডাক্টে ডিফেক্ট দেখা পড়ছে। তাহলে 5টা প্রোডাক্টে যেহেতু ডিফেক্টটা দেখা পড়ছে, তাহলে অবশ্যই কি 5টা প্রোডাক্ট কি সে আমাকে ফেরত দিবে? তাহলে ফেরতের অপশনটা আমি কি করি? এখান থেকে এখান থেকে দেখেন 3 ডট অপশন থেকে ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট নামক একটা অপশন আছে। আমি একটা ক্রেডিট নোট করব। আচ্ছা, এখানে কেন করলাম একটু বলে দিই রিজনটা। যদি আমি সেলস ওভারভিউ প্যানেল থেকে যদি ক্রেডিট নোটটা করতাম, তাহলে আমার প্রত্যেকটা জিনিস লেখা লাগতো, মানে জর্জ লুইসের নাম, তার ডেট, এগুলো প্রত্যেকটা জিনিস আমাকে লিখে লিখে টাইপ করতে হতো। এখন আমার একটু কাজটা কমে গেছে। এই জন্য সাজেস্ট করব যে বিলের আন্ডারে ক্রেডিট নোটটা হবে, সেই বিলের ভিতরে গিয়েই আপনার কি করতে হবে, মানে ক্রেডিট নোটটা করার জন্য। আচ্ছা, আমরা কোনটা ছিলাম যে এখানে 5টা প্রোডাক্ট সে ফেরত পাঠাইছে আমার কাছে। ওকে, কয় তারিখে বিলটা? 10ই মে 2024। 15 তারিখে কিছু ফেরত পাঠাইছে। ওকে, ট্যাক্স এক্সক্লুসিভ। এখন এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার ফলে কি হবে? দেখেন, অ্যাপ্রুভ করে দিছি, যদি অ্যাপ্রুভ না করতাম তাহলে টাকাটা মাইনাস যেত না। আমার অ্যামাউন্টটা ছিল কত? 11,050। এখান থেকে ক্রেডিট নোট অ্যাপ্লাই হয়েছে কত? 1,600 টাকা অ্যাপ্লাই হয়েছে। তাহলে এখন অ্যামাউন্ট ডিউ, সে আমাকে পরিশোধ করবে কত? 9,450 টাকা। তো এখন আসেন অ্যাপ্লাই অ্যাড পেমেন্টে যদি চলে যায়, এই যে দেখেন অ্যামাউন্ট পেড দেখাচ্ছে কত? 9,450। মে 2024-এর 31 তারিখ। কোন অ্যাকাউন্টে আসে? মনজো ব্যাংকে আসে। আমি অ্যাড করে দিলাম। তাহলে এতে করে আমার কি অ্যাকাউন্টিংটা প্রসেসটা কমপ্লিট হলো। এটা কোথায় গিয়ে থাকবে? পেইড অপশনে গিয়ে থাকবে। দেখেন, পেইড অপশনে গিয়ে আমার টাকাটা কি পেমেন্ট হয়ে গেছে, ক্রেডিট নোটটাও কি অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে প্রথমে কি করলাম? একটা ইনভয়েস করলাম, ইনভয়েসের আন্ডারে কিছু প্রোডাক্ট ফেরত দেওয়া হলো, তারপরে পেমেন্ট রিসিভ করা হলো। এটা একটা কন্ডিশন। এরপরে আসেন, আমি আবার চলে যাব, একটা নতুন করে একটা ইনভয়েস করব। এম মিলা ক্লার্কের আন্ডারে আমি একটা ইনভয়েস করব।
জুন 2024, 1 তারিখ। ওকে, আইটেম হবে হচ্ছে 1001, 10টা, 2100 টাকা। আমি একটা ইনভয়েস করব। আচ্ছা, ডিউ ডেট অ্যাড করতে হবে, 1st of the next month। অ্যাপ্রুভ করে দিব। তাহলে কাজটা কি হলো, আমি ইনভয়েস করে ফেললাম। এবার আমি পেমেন্টটা রিসিভ করে ফেলবো। মানে বাস্তবিক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, যখন আপনি ইনভয়েস করে ফেলছেন, পেমেন্টও রিসিভ করে ফেলছেন, এরপরে গিয়ে ক্রেডিট নোট হয়। আমি এটাই দেখানোর চেষ্টা করতেছি। তাহলে ইনভয়েস করলাম, এবার আসেন পেমেন্ট। তাহলে পেমেন্ট, এই পুরা পেমেন্টই সে আমাকে করে দিবে হচ্ছে জুন 2024-এর ধরলাম 13 তারিখে পেমেন্ট করে দিবে। অ্যাকাউন্ট হচ্ছে মনজো ব্যাংকে। তাহলে আমার অ্যাকাউন্টিং এ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, ডান। ওকে, পেইড অপশনে যেতে হবে। অ্যামিলা ক্লার্ক, আমার কি অ্যাকাউন্টিং এর সম্পূর্ণ প্রসেস কি কমপ্লিট হয়ে গেছিল, মানে ইনভয়েস হয়েছে, সে আমাকে পেমেন্ট করে দিছে। এই যে দেখেন, পেমেন্ট করছে 13 জুন 2024-এ। ওকে, তো এখন 13 তারিখের পরে গিয়ে 15 তারিখে, 15 তারিখে 10টার জায়গায় সে 2টা প্রোডাক্ট ফেরত পাঠাইছে। যেহেতু কম্পিউটার অ্যাক্সেসরিজ, কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, 2টা প্রোডাক্ট সে আমার কাছে ফেরত পাঠাইছে। তাহলে এখন আমাকে নতুন করে কি করতে হবে, একটা ক্রেডিট নোট সৃষ্টি করতে হবে। আমি এটাকে ডুপ্লিকেট করে নিব, নতুন করে ক্রেডিট নোট সৃষ্টি করতে হবে। তাহলে এটার জন্য আমরা চলে যাব হচ্ছে সেলস ওভারভিউ, প্লাস নিউ এর পাশে ড্রপ ডাউন, সেখান থেকে ক্রেডিট নোট। কারণ এখন তো আর আমরা ইনভয়েসের ভিতরে গিয়ে কাজটা করতে পারবো না। কারণ তখন কি কেন করতে পারছি, কারণ ইনভয়েস ছিল, তার ভিতরে এই টাইমের মধ্যে কি পেমেন্ট করার আগেই ক্রেডিট নোট হয়েছে। এই জন্য আমরা ওই ইনভয়েস থেকে ডিরেক্ট করতে পারছি। আর এখন পেমেন্ট টেমেন্ট সব কমপ্লিট, মানে আমার অ্যাকাউন্টিং এর সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন নতুন করে, মানে সে প্রোডাক্টটা ফেরত পাঠাইছে, এই জন্য নতুন করে আমাকে কি করতে হবে, একটা ক্রেডিট নোট সৃষ্টি করতে হবে। অ্যামিলা, অ্যামিলা ক্লার্ক। ওকে, কয় তারিখে, 15ই জুন 2024, 15ই জুন 2024। ওকে, কত নাম্বার প্রোডাক্ট ছিল, 1000, 1000। ওকে, কয়টা প্রোডাক্ট ফেরত দিছে আমাকে, 2টা প্রোডাক্ট সে ফেরত দিছে। আচ্ছা, কোন ভ্যাটটা কি নো ভ্যাট ধরা হয়েছে। ওকে, ফাইন, 420 টাকা ফেরত আসছে। এখন আমি এটাকে কি করব, এটাকে আমি এটাকে সেভেন সেভ, শুধু সেভ করে রাখি, হ্যাঁ, শুধু সেভ করে রাখলাম। তাহলে সেভ, এটা কি আকারে থাকবে, আমার ড্রাফট আকারে থাকবে। তারপরে আপনি যখন সিলেক্ট করবেন, তখন সেটা কি সাবমিট ফর অ্যাপ্রুভালের জন্য ঠিক একইভাবে প্রসেস, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে, অ্যাওয়ার্ডিং অ্যাপ্রুভালে। অ্যাওয়ার্ডিং অ্যাপ্রুভাল থেকে যদি আপনি ক্লিক করেন, সেটা গিয়ে কোথায় দাঁড়াবে, অ্যাপ্রুভ। আচ্ছা, আমরা কি এটা এখন অ্যাপ্রুভ করতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্টিং এর কিন্তু সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেছে। মানে আমার ইনভয়েস হয়েছে, আমার পেমেন্টও কমপ্লিট। এর পরবর্তীতে গিয়ে সে আমাকে প্রোডাক্টটা ফেরত পাঠিয়েছে। তাহলে এই ক্রেডিট নোটের অবস্থাটা কি হবে, সে এইভাবেই থাকবে অ্যামিলা ক্লার্কের সাথে। পরবর্তীতে নেক্সটে যখন কোনো একটা ইনভয়েস হবে, সেই ইনভয়েসের সাথে এই জিনিসটা, ক্রেডিট নোটটা কি করতে হবে, সেটেল করে দিতে হবে। মানে পরবর্তীতে যে কোনো আইটেম হইতে পারে, আমি বারবার বলে দিচ্ছি, যে কোনো আইটেমের ইনভয়েস হইতে পারে। ঠিক আছে, যে কোনো আইটেমের ইনভয়েসে সেই জিনিসটাকে সে কি করবে, সেটেল ডাউন করবে। আপাতত ততক্ষণ পর্যন্ত আমার এই ক্রেডিট নোটটা এইভাবেই বিদ্যমান হিসেবে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আফটার পেমেন্ট ক্রেডিট নোট। তাহলে শুরুতে প্রথমে আমি যদি এতক্ষণ যা করলাম আমাদের এই অংশে, সেটা আমি একটু সামারি করি। প্রথমে কোড করলাম, কোড থেকে কিভাবে মানে আর কি ইনভয়েস করতে হয় সেটা আমরা দেখলাম। তারপরে ইনভয়েস থেকে পেমেন্ট কিভাবে করতে হয় সেটা দেখলাম। ইনভয়েস থেকে একটা ক্রেডিট নোট করে দেন পেমেন্ট করা হলো। তারপরে ইনভয়েস থেকে একটা পেমেন্ট করা হয়েছে, দেন ফার্দার গিয়ে একটা কি ক্রেডিট নোট করা হয়েছে। তাহলে এই যে ট্রানজেকশন গুলা, এই ধরনের ট্রানজেকশন গুলা আমি এখানে দিয়ে রাখছি আপনাদের ফাইলে। আপনারা দেখে সেই জিনিসগুলা কভার করবেন।
আচ্ছা, এবার আসেন, লাস্ট নিউর আন্ডারে একটা টপিকে আমাদের বিদ্যমান আছে, সেটা হচ্ছে রিপিটিং ইনভয়েস। রিপিটিং ইনভয়েস যেটা কুইক বুকস অনলাইনেও আপনাদের সাথে বলে আসছি। রিপিটিং ইনভয়েসটা হচ্ছে মানে আপনি কোনো একটা টেমপ্লেট সেট করে দিলেন, ইন ফিউচারে আপনার এই টেমপ্লেটটা অনুযায়ী কি হবে, ইনভয়েস গুলো মানে আর কি ড্রাফট আকারে হবে। ড্রাফট আকারে এসে আপনার কাছে কি করবে, যখন আপনাকে নক দিবে যে হ্যাঁ আপনার ইনভয়েসটা ক্রিয়েট হচ্ছে, তখন আপনি ইনভয়েসটাকে কমপ্লিট করে দেন কি করবেন, ফার্দার প্রসেস গুলাকে সম্পাদন করবেন। আচ্ছা। আচ্ছা, রিপিটিং এর ক্ষেত্রে একটু বলে রাখি। রিপিটিং এর ক্ষেত্রে মানে আমরা যখন কুইক বুকস অনলাইনে করে আসছিলাম, সেটা ব্যাক ডেটেড দিয়ে প্র্যাকটিস করা যায় না। এটা একটা প্রবলেম আপনারা ফেস করছেন, কিন্তু জেরোতে সেটা করা যাবে। আচ্ছা, আসেন আমরা এখানে যদি একটু দেখি রিপিটিং ইনভয়েসটা। এখানে শুরুতে বলতেছে রিপিট দিস ট্রানজেকশন এভরি ওয়ান, একটা করে রিপিট হবে। দুইটা ওয়ে আছে, হয় উইকলি করতে পারেন অথবা মান্থলি, মাসে একটা করে হবে। ইনভয়েস ডেট, ইনভয়েস ডেটটা আমি দিব, ধরেন ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু হবে। তারপরে বলছে, এখানে অপশন বলছে ডিউ ডেট, ডিউ অফ দ্য ফলোইং মান্থ, ডিউ ডেজ আফটার দ্য ইনভয়েস ডেট, ডিউ আফটার দ্য এট দ্য এন্ড অফ দ্য ইনভয়েস ডেট এট দ্য কারেন্ট মান্থ। মানে আমরা যদি ডিউটাকে ধরি, 10 ধরলাম, 30 দিনের পরে এটা শেষ হবে। এন্ড ডেট আমি সেট করে দিব মার্চ এপ্রিল মে জুন, জুলাই 31 তারিখ পর্যন্ত। সেভ অ্যাজ ড্রাফট আকারে রাখতে হবে। ইনভয়েস টু, কার নামে ইনভয়েসটা হবে সেটা আমি দিব, আইটেম 1000, 20টা আইটেম দিব। তারপরে হচ্ছে 1005, এটা দিব হচ্ছে 10টা। নোভেট, সবকিছু ঠিক আছে, আমরা জাস্ট সেভ করে দেবো। আচ্ছা, এখন ইনভয়েসের আন্ডারে যে রিপিটিং, রিপিটিং এর আন্ডারে এই জিনিসটা থাকবে। আপনাকে এখানে কি বলা যাচ্ছে, এমন 7400 টাকা রিপিট হবে কি প্রতি 1 মাসে, 1 মাসে রিপিট হবে। নেক্সট ইনভয়েস ডেট, পরবর্তী কবে থেকে ইনভয়েস ডেটটা স্টার্ট হবে, 1 ফেব্রুয়ারি থেকে, এন্ড ডেটাও জুলাই 31 তারিখ। এখন আমরা কি আকারে সেভ করলাম, ড্রাফট আকারে। ঠিক ওই সময়ে এসে ফেব্রুয়ারি 1 তারিখে এসে সে আমাকে একটা ইন্ডিকেশন দিবে বা একটা নোটিফিকেশন দিবে যে আপনার ইনভয়েসটা কি ড্রাফট আকারে ক্রিয়েট হয়েছে। তার পরবর্তীতে আমি সেই জিনিসটাকে দেখে কি করব, ইনভয়েসে কনভার্ট করব। এটা হচ্ছে রিপিটিং ইনভয়েসের টেমপ্লেট। আচ্ছা, আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে আহ, আজকের টপিকে ছিল রিসিভ মানি। আচ্ছা, রিসিভ মানি ব্যবহার তো আপনি আপনাদেরকে দেখাইছিলাম আগেও, আজকে আমরা একটু দেখবো আরেকভাবে। রিসিভ মানি ধরেন, রিসিভ মানি কেন করা হচ্ছে, আমরা বিজনেসের আন্ডারে যখন সেলস ওভারভিউ প্যানেলটা করে আসছিলাম, আমি আপনাদেরকে যদি একটু ওখান থেকে ঘুরে নিয়ে আসি। বিজনেসের আন্ডারে যখন আমরা সেলস ওভারভিউ প্যানেলটা করে আসছিলাম, ইনভয়েস কোড, রিপিটিং ইনভয়েস, ক্রেডিট নোট, এই জিনিসগুলো বেসিক্যালি কি, সবগুলা কি অন ক্রেডিট।
মানে অন ক্রেডিট সেলস এর ক্ষেত্রে এই প্রত্যেকটা অপশন ব্যবহার করা হয়। তাহলে অন পারচেজের, সরি, অন ক্যাশের ক্ষেত্রে তাহলে কি ব্যবহার করা হবে? মানে বাকিতে বিক্রির জন্য কিন্তু আপনি সেলস ওভারভিউ প্যানেলে এই জিনিসগুলো ব্যবহার করতে পারতেছেন, বাট আপনারা যখন ক্যাশে পারচেজ, সরি, ক্যাশে সেল করবেন তখন কিন্তু আর এখানে অপশনগুলো নাই। তাহলে ক্যাশে যখন সেল করবেন তখন একটাই উপায় আপনার, প্লাস নিউর আন্ডারে সেখান থেকে যাবেন কোথায়? রিসিভ মানিতে। কারণ সেল করতেছেন, সেল করলে কি হবে? আপনার টাকাটা ক্যাশ ইন হবে, তাহলে রিসিভ মানি হবে। তাহলে আপনি প্রথমে আগে ব্যাংকটাকে সিলেক্ট করে দিতে হবে। ব্যাংকটা সিলেক্ট করছেন, ঠিক সেম ভাবে আচ্ছা, ইমামা জনসন, তার আন্ডারে আমি একটা রিসিভ মানি করব, জুন 24, 2020। মানে সে আমার কাছ থেকে পারচেস করতেছে ক্যাশে পারচেস করতেছে, ধরলাম 50টা আইটেম সে আমার কাছ থেকে ক্যাশে নিচ্ছে। এটা ধরবো হচ্ছে সেল অফ 20% ভ্যাট অফ ইনকাম। ঠিক আছে, এটা দ্বারা কি হবে? এটা দ্বারা বোঝাচ্ছে ইমামা জনসন 20 জুন 2024 তারিখে মনজো ব্যাংকে, মানে আর কি, এই পেমেন্ট মেথড ব্যবহার করে সে আমাকে পেমেন্ট করতেছে 12,600, বা সে আমার কাছ থেকে নগদে এই 1,000, এই যে প্রোডাক্টটা আছে 12,600 টাকার প্রোডাক্টটা সে আমার কাছ থেকে ক্যাশে পারচেস করে নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে সেভ করে দিব। তাহলে এটা আমরা কোথায় দেখতে পাবো? ব্যাংক অ্যাকাউন্টে যাব, একটু মনজো ব্যাংকে চলে যাব। দেখেন ইমামা জনসন তার কাছ থেকে রিসিভ করছেন কত? 12,600। তাহলে ক্যাশে যখন আপনি সেল করবেন, ক্যাশে সেল করলে যেহেতু আপনার টাকা আপনার কাছে আসতেছে, তাহলে এটা কিসের মাধ্যমে আপনাকে দিতে হবে? প্লাস নিউর আন্ডারে রিসিভ মানি ব্যবহার করে আপনাকে দিতে হবে। ওকে, আপনারা ফাইলটা ফলো করে প্রত্যেকটা কাজ করবেন, তাহলে ট্যাক্স সেট আপ, কন্ট্যাক্ট, প্রোডাক্ট, সার্ভিস, কোড, ফাইন। তাহলে আমাদের আজকের প্রত্যেক টপিক শেষ।